পামেলা, আপনার কি হয়েছে? ইতিমধ্যে পামেলা নিজের হাত দিয়ে নিজের বুক খিমচে ধরেছে। ঠোঁটজোড়া অস্বাভাবিক নীল হয়ে উঠেছে, তার দম বন্ধ হয়ে আসতে থাকে। শ্বাস নেবার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে, অস্ফুট স্বরে শুধু বলে, আমার শরীরে এরকম যন্ত্রণা হচ্ছে। এই সময় সুধীরবাবু ফিরে আসেন। পামেলা শুধু চোখ বড় বড় করে অতি কষ্টে বলে, জিনের স্বাদ ভালো ছিল না। তারপর থেকে আমার দেহের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। পিঙ্ক জিনের কথা শুনে এক লাফে সুধীরবাবু প্রফেসর দাসের সামনে এসে দাঁড়ান। আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। রবিবার দুপুর 1টায় গল্পের দুপুর, গল্পের আড্ডায় আজ আমাদের নিবেদন অরুণিতা ব্যানার্জির কলমে নিঃশব্দ ঘাতক। কর্মক্ষেত্রের একঘেয়েমি থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য প্রখ্যাত গোয়েন্দা ঋষিকেশ সান্যাল এসেছেন এই সমুদ্র তীরে। জায়গাটির নাম সোনপুর। এটা একটা ছোট্ট দ্বীপ এবং ভার্জিন বিচ। হ্যাঁ, লোকে জায়গাটি সম্পর্কে এখনো বিশেষ জানে না। আসার আগে খবর নিয়ে জেনেছিলেন এখানে লোকজনের ভিড় থাকে না বিশেষ। 3টি মাত্র হোটেল এখানে, সেও এ সময় মোটামুটি ফাঁকা থাকে। তিনি যে হোটেলে উঠেছেন তাতে তাকে নিয়ে জনাদশেক গেস্ট। সকলের সঙ্গে ঋষিকেশ সান্যালের আলাপ হয়েছে। তার মতো সকলেই শহরের হৈহট্টগোল থেকে সাময়িকভাবে রেহাই পাওয়ার জন্য এখানে এসেছেন। হোটেলের পাশে সমুদ্রের পাড়ে সকাল সন্ধ্যায় সকলে একত্রিত হয়। পুরুষ ও মহিলারা একসঙ্গে সমুদ্রে স্নান করে, হৈ হৈ করে, সময় বেশ কেটে যায়। সকলে হৈ হৈ করে কাটালেও সান্যাল সাহেবের মনে শান্তি ছিল না। অভ্যেসবশত তিনি এদের মধ্যে বেশ বড় রকম অপরাধ হওয়ার সম্ভাবনা দেখেন। তিনি সবসময় চোখ কান খোলা রাখেন। গেস্টদের মধ্যে রয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টের ডেপুটি অফিসার সুধীর দলুই এবং তার স্ত্রী পামেলা আনিস। সুধীর দলুই হলেন পামেলা আনিসের চতুর্থ স্বামী। প্রথম যৌবনে পামেলা আনিস একটি সিনেমায় অভিনয় করেছিলেন, কিন্তু তা বাজারে চলেনি এবং পরপর অনেক সিনেমা ফ্লপ হওয়ায় প্রযোজকেরা আর তাকে ছবিতে নিতেন না। তবে তার রূপ বহু মানুষকে মুগ্ধ করত এবং তারা তাকে আনন্দের সঙ্গী হিসেবে পেতে চাইতেন। পামেলা আনিসও তাদের সঙ্গ দিয়ে আনন্দ উপভোগ করত। সেই সূত্রেই তার প্রথম স্বামী ছিলেন একজন প্রযোজক। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়কে, আর তৃতীয় স্বামী ছিলেন একজন পরিবহন সংস্থার মালিক। এদের মধ্যে প্রথমজন মরে গিয়ে বেঁচেছেন এবং বাকি দুজনকে পামেলা আনিস সর্বশান্ত করে পরে বিচ্ছেদের পথে হাঁটে। এখানে এসে মিসেস পামেলার নজর পড়ে প্রফেসর দাসের উপর। প্রফেসর বিনয় দাস একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং বেশ সাদাসিধে ভদ্রলোক। তিনি এবং তার স্ত্রী মিসেস সীমা দাস এখানে বেড়াতে এসেছেন। সীমা দেবী সাধারণ গৃহবধূ এবং খানিকটা চুপচাপ স্বভাবের। মৌসুমী ও অর্পিতা দুই মাঝবয়সী তরুণী, একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং অপরজন একটি কাগজের জার্নালিস্ট। তারা বেশ মিশুকে এবং প্রাণবন্ত। সান্যাল সাহেব তাদের সাথে খানিক কথা বলে এসে বসলেন মিস্টার কর্মকারের পাশে। মিস্টার কর্মকার একজন উদ্ভিদবিদ, বহু দেশ ঘুরে তার কাজ। তিনিও কাজ থেকে বিরতি নিয়ে এসেছেন নিভৃতে সময় কাটাতে বেশ কিছুদিনের জন্য। ঋষিকেশ সান্যাল সমুদ্রের পাড়ে বসে সকলের গতিবিধি লক্ষ্য করতে থাকেন। প্রফেসর দাস কাছাকাছি আসতেই পামেলা নানা অজুহাতে সুধীরবাবুকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে প্রফেসরের সঙ্গে গল্প শুরু করেন। প্রফেসরের স্ত্রী সীমা দেবী গল্পে সময় নষ্ট করতে না চেয়ে সমুদ্র স্নানে যেতে চান, কিন্তু প্রফেসর মন্ত্রমুগ্ধের মতো মিসেস পামেলার সাথেই কথায় মত্ত হয়ে ওঠায় অগত্যা তাকে একাই যেতে হয়। বেশ অনেকটা সময় কেটে গেলেও যখন প্রফেসর দাস এলেন না, তখন সীমা দেবী এসে তাকে খানিক জোর করেই নিয়ে গেলেন নিজের সাথে। অনিচ্ছা সত্ত্বেও প্রফেসর যেতে বাধ্য হলেন। খানিক বিব্রত বোধ করলেও তিনি সেই মুহূর্তে স্ত্রীকে কিছু বলতে পারলেন না। তাঁর এই মতো অবস্থায় মিসেস পামেলার ঠোঁটের কোনায় বিদ্রুপের হাসির ঝিলিক দিয়ে গেল। বিনা বাক্য ব্যয়ে অনেক কথা বলে যাওয়ার এই ভঙ্গিতে
প্রফেসর যেন আরও বেশি তার প্রতি আকর্ষণ বোধ করতে লাগলেন। যে নারী যত জটিল, তার মাদকতা তত বেশি, যেন মৌচাকের মক্ষী রানী। সান্যাল মন দিয়ে যখন সম্পূর্ণ ঘটনা দেখছেন, ঠিক সেই সময় তার পাশ থেকে মিস্টার কর্মকার বলে উঠলেন, স্কারেনিয়া বলেই একটু ব্যঙ্গের সুরে হাসলেন। সান্যাল তার দিকে ফিরে তাকাতে আবার বললেন, কার্নিভোরাস প্ল্যান্ট, দেখতে এত সুন্দর যে পোকা সেই টানে এসে আপনি ধরা দেয়, আর তখনই সে তাকে গপ করে গিলে নেয়। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। ঋষিকেশ সান্যাল মৃদু হেসে তাকে বিদায় জানিয়ে উঠে পড়লেন। এরপর থেকে প্রফেসর দাসকে পামেলার সাথেই বেশি সময় কাটাতে দেখা যেতে লাগলো। পামেলার জালে প্রফেসর ক্রমে জড়াতে থাকেন, তার প্রতি প্রভূত পরিমাণে আকৃষ্ট হয়ে পড়েন এবং লোকলজ্জার তোয়াক্কা না করেই মেলামেশা করতে থাকেন। এমনকি তার স্ত্রীর আপত্তি বা অপছন্দ নিয়েও তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। একদিন তিনি সকলের সামনেই সীমাদেবীকে ভীষণভাবে অপমান করে বসেন। এই ঘটনায় রাগে দুঃখে সীমাদেবীর চোখ মুখ লাল হয়ে ওঠে। তিনি শান্ত স্বরে তাকে সাবধান করেন, কিন্তু প্রফেসর দাসের মনে তার কোনো প্রভাব পড়ে না। তিনি মিসেস পামেলার মোহে অবিচল থাকেন, অন্ধের মতো তার সঙ্গ পাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকেন। এর দিন দুয়েক বাদে একদিন প্রাতঃভ্রমণে যাবার সময় ঋষিকেশ সান্যাল দেখেন সীমাদেবী হোটেলের লনে একটি চেয়ারে বিষণ্ণ মুখে একলা বসে উল বুনছেন। ভালো করে লক্ষ্য করে দেখলেন তার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে এবং বারবার তার বুননে ভুল হচ্ছে অন্যমনস্কতায়। ঋষিকেশ সান্যাল আস্তে আস্তে সীমাদেবীর কাছে গিয়ে দাঁড়ালেন। সান্যালের উপস্থিতি লক্ষ্য করে তিনি তাড়াতাড়ি চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলেন। বেশ জোরের সঙ্গে বললেন, সুপ্রভাত মিস্টার সান্যাল। ঋষিকেশ সান্যাল হেসে বলেন, সুপ্রভাত মিসেস দাস, আজকের সকালটা খুব সুন্দর, তাই না? সীমাদেবী দীর্ঘ নিঃশ্বাস চাপার চেষ্টা করেন, জোর করেই মুখে হাসি ফুটিয়ে বলেন, আমি ও বিনয় একসঙ্গে যখনই বেড়াতে বেরিয়েছি তখন কোনোদিনই ঠিক আবহাওয়া খারাপ হয়নি, আজকেও তাই না। তাহলে আপনারা সত্যিই ভাগ্যবান। ঠিকই ধরেছেন মিস্টার সান্যাল। আসলে যখন পৃথিবীতে চারপাশে শুধুই কষ্ট, হতাশা, অশান্তি ইত্যাদি লেগেই আছে বলতে পারেন, তখন আমরা খুব সুখী স্বামী স্ত্রী, খুবই আনন্দিত। হতাশা এইসব কোনোদিন আমাদের ধারে কাছেই আসেনি একদমই, আর আসতে পারবে বলেও কিন্তু আমার মনে হয় না। এ বিষয়ে আমি কিন্তু আমরা কিন্তু খুব গর্বিত। ঋষিকেশ সান্যাল একটু গম্ভীর হয়ে ওঠেন, বলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মিসেস দাস। এ ব্যাপারে আমরা পামেলা ম্যাডামের কথাই বলতে পারি। হ্যাঁ, তা বলতেই পারেন। ভদ্রমহিলার আকর্ষণ শক্তি কিন্তু ঠিকই আছে। কথা বলতে বলতে সীমাদেবীর কণ্ঠস্বর কেঁপে ওঠে, কণ্ঠরুদ্ধ হয়ে আসার উপক্রম হয়। জোর করে নিজেকে তিনি ঠিক রাখার চেষ্টা করে আবার বলেন, তাই বলে পুরুষদের ওভাবে মিসেস পামেলার প্রতি ঝুঁকে পড়ার কোনো মানেই হয় না। তারপরে সীমাদেবীর কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়। তিনি নিজেকে সংযত করতে চেষ্টা করে হাতের উল বোনার দিকে মনোযোগ দিতে চেষ্টা করেন। সান্যাল আরও এক পা এগিয়ে তার মুখের ওপর সতর্ক দৃষ্টি স্থির করে জিজ্ঞাসা করেন, আজকে কি আপনার শরীর খারাপ? আপনি প্রাতঃভ্রমণে বেরোননি? এরপর সীমাদেবী আর নিজের চোখের জল আড়াল করতে পারেন না। তার দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে তিনি বলেন, না, আসলে আজকে আমাদের পুরনো শহর ও কেল্লা দেখতে যাবার কথা ছিল। আমার বেরোতে দেরি হয়ে যাওয়ায় বিনয় পামেলাকে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি একলা আর কোথায় যাব, তাই এখানেই বসে আছি। ঋষিকেশ সান্যাল কিছু বলার আগেই মিস্টার কর্মকারকে সমুদ্রের ধার থেকে আসতে দেখা যায়। তিনি কাছে এসে সান্যাল ও সীমাদেবীকে হোটেলের লনে দেখে অবাক হন, বলেন, আজকে আপনারা প্রাতঃভ্রমণে বেরোননি? তারপর একটু কৌতুকের সাথে বলেন, তাছাড়াও সমুদ্রের ধারে মিস্টার দাস ও মিস পামেলাকে দেখলাম না।
ওদের অভাবে সমুদ্রের ধারটা বড় ফাঁকা ফাঁকা লাগছিল। ঋষিকেশ সান্যালকেও যেন কৌতুক ঘিরে ধরে। তিনি দুষ্টুমির হাসি হেসে বলেন, সুধীরবাবুও কি সমুদ্রের ধারে যাননি? আগে হ্যাঁ, তিনি তো সমুদ্রের ধারেই বসেছিলেন। মন মেজাজ খুব ভালো বলে মনে হলো না। সঙ্গে সঙ্গে সীমাদেবী বলে ওঠেন, ভদ্রলোককে কেন জানি না আমার ভীষণ ভয় করে। আমার মনে হয় ভদ্রলোক বোধহয় কোনো নোংরা কাজ করতে পিছু পা হন না। মিস্টার কর্মকার আবারও কৌতুক করে ওঠেন, বড় বড় চোখ করে বলেন, আপনার নিশ্চয়ই পেট গরম হয়েছে। তা না হলে এরকম অদ্ভুত চিন্তা কারো মাথায় আসে না। কথাটা বলেই তিনি হো হো করে হেসে ওঠেন। তারপর সীমাদেবী কথা না বাড়িয়ে মিষ্টি করে হেসে ওঠার উপক্রম করেন। মিস্টার কর্মকার তাকে উঠতে দেখে জিজ্ঞাসা করেন, আপনার স্বামী রত্নটিকেও তো দেখতে পাচ্ছি না মিসেস দাস। আসলে বিনয় আর পামেলা সকালেই এখানকার পুরনো শহরের কেল্লা দেখতে গেছে। মিস্টার কর্মকার মাথা নেড়ে বলেন, এখানকার পুরনো শহরে সত্যি দেখার অনেক কিছু আছে। আপনি ওদের সঙ্গে গেলে আপনারও বেশ ভালো লাগতো মিসেস দাস। সীমাদেবীর মুখ লাল হয়ে ওঠে। তিনি অতি কষ্টে বলেন, আসলে আমার তৈরি হতে একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই ওরা বেরিয়ে পড়েছে। এরপর সীমাদেবী আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চোখের জল আড়াল করার জন্য মাথা নিচু করে হোটেলের দিকে চলে যান। সীমাদেবীর চলে যাবার পথের দিকে তাকিয়ে থাকেন মিস্টার কর্মকার। অস্ফুট স্বরে বলেন, ভদ্র মহিলা সত্যিই খুব ভালো। রংচং মেখে থাকা মহিলাদের চেয়ে সে অনেক অনেক গুণ ভালো। আজকালকার পুরুষেরা নিজেদের সংসারের সুখ শান্তি ভালো মন্দ কোনো কিছুর কথাই চিন্তা করে না। মিস্টার কর্মকারও আহত মন নিয়ে ধীর পায়ে হোটেলের দিকে এগিয়ে যান। ওদের মধ্যে যখন এইসব কথা চলছে, সে সময় অর্পিতা হাতে একটা চিল্ড বিয়ার নিয়ে তারই মধ্যে সেখানে উপস্থিত হয়েছে। সে মিস্টার কর্মকারের শেষ কথাগুলো শুনে ব্যঙ্গের সুরে বলে ওঠে, এখানে কার কখন যে কার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে বোঝাই মুশকিল। সান্যালও তাকে ব্যঙ্গ করে বলেন, সুধীরবাবুকে কোথায় রেখে এলেন মিস অর্পিতা? অর্পিতা বড় বড় চোখ করে বলে, মিস্টার দলুইয়ের কথা বলছেন গোয়েন্দা সাহেব? ঠিক তাই সাংবাদিক ম্যাডাম। গম্ভীরভাবে উত্তর দেন ঋষিকেশ সান্যাল। তিনি বহাল তবিয়তে সমুদ্রের পাড়ে বসে আছেন। অবশ্য আমার বান্ধবী মৌসুমী মজা করার জন্য তার কাছে যায়, কিন্তু মিস্টার দলুইয়ের গম্ভীর মুখের কোনো পরিবর্তন করতে পারে না। ভদ্রলোকের মুখ ভয়াবহ থমথমে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা খুব শিগগিরই একটা ঝড়ের মুখোমুখি হতে বাধ্য হব। আসি গোয়েন্দা সাহেব। এই বলে অর্পিতা লনের অন্য প্রান্তে অপেক্ষারত মৌসুমীর সাথে গিয়ে বসে। অর্পিতা চলে যাবার পর ঋষিকেশ সান্যাল চিন্তিতভাবে লনের একটি চেয়ারে বসে সামনে থাকা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টোতে থাকেন। কিছুক্ষণ পরে প্রফেসর বিনয় দাস এবং মিসেস পামেলা দুলুইকে ফিরে আসতে দেখা যায়। সান্যালকে লনে বসে থাকতে দেখে প্রফেসর হেসে বলেন, আরে সান্যাল সাহেব, একলা লনে বসে আছেন যে? হোটেলের সকলে বেরিয়ে গেছে নাকি? সান্যাল মৃদু হেসে মাথা নেড়ে বলেন, প্রফেসর সাহেব, আপনি মিসেস দলুইয়ের সঙ্গে? প্রফেসর দাস এক ঝলক মিষ্টি হেসে মিসেস পামেলার দিকে তাকান। তারপর হাসতে হাসতে বলেন, হ্যাঁ, ম্যাডাম পামেলাকে পুরনো শহর দেখাতে নিয়ে গিয়েছিলাম। আর মিসেস দাস? সীমার শরীর খুব একটা ভালো নেই, তাই সে এত ভোরে আমাদের সঙ্গে যেতে চায়নি। ওদের কথোপকথনের মাঝেই মিসেস পামেলা একটা চেয়ারে নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। আদুরে সুরে বলে, প্রফেসর সাহেব, আমার জন্য এক প্যাক পিঙ্ক চিনির অর্ডার দাও না প্লিজ। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিসেস পামেলা নিজেকে যতটা ক্লান্ত দেখাতে চায় ততটা সে যে একেবারেই নয়, এবং তা যে শুধুই প্রফেসরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বোঝানোর ছুতো, তা বুঝতে সান্যালের বিন্দুমাত্র অসুবিধা হলো না। এ সময় সুধীরবাবু গম্ভীর মুখে সমুদ্রের ধার থেকে ফিরে আসেন। তাকে দেখেই মিসেস পামেলা গদগদ কণ্ঠে বলে ওঠে, আরে ডার্লিং, আজ নিশ্চয়ই ভালো করে প্রাণ ভরে সমুদ্র স্নান করেছো। সুধীরবাবু এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পামেলার দিকে এবং প্রফেসরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকান। তিনি কিছু বলার আগেই ঠিক সেই মুহূর্তে গাড়ির ড্রাইভার বীরজু দৌড়তে দৌড়তে এসে
পামেলার হাতে তার পার্সটা দিয়ে বলে, मैडम आपका पर्स गाड़ी में छोड़ के आ गई थी, सीट के नीचे गिर गया था। সুধীরবাবুর মুখ রাগে লাল হয়ে ওঠে। তিনি দ্রুত গতিতে লন পার হয়ে হোটেলের ভিতরে চলে যান। বীরজু যেভাবে এসেছিল সেভাবেই আবার ফিরে গেল। সান্নালও তার পিছু পিছু একটু দ্রুত হাঁটা লাগান। অর্পিতা আর মৌসুমী পুরো ব্যাপারটা দূর থেকে দেখছিল এবং বেশ উপভোগ করছিল। এবার মৌসুমী আস্তে আস্তে এসে পামেলার পাশের চেয়ারে বসল। তারপর একটু ঝুঁকে ঘনিষ্ঠ হয়ে বলল, আজকের প্রাতঃভ্রমণ কেমন লাগলো পামেলা দিদি? মৌসুমীর কণ্ঠস্বরে ব্যঙ্গের আভাস পায় পামেলা। তবু সে মনের উত্তাপ চেপে রেখে মুখে বাঁকা হাসি টেনে এনে বলে, খুবই আনন্দে কেটেছে। মিস্টার দোলুয়ের কিন্তু আপনাকে ছাড়া সকালটা মোটেই ভালো কাটেনি। প্রফেসর দাস উত্তেজিত হয়ে উঠে দাঁতে দাঁত চেপে বলেন, স্ত্রীর প্রতি মিস্টার দলুইয়ের এই ব্যবহার সত্যি অসহ্য। এটাও হয়তো তাদের ভালোবাসার ভাষা। বোধহয় পামেলা দিদির এরকম ভালোবাসাই প্রকৃতপক্ষে পছন্দ। একেবারেই নয়। আচ্ছা, তাহলে আপনি বেশ জানেন বুঝি? মৌসুমীর ব্যঙ্গের মুখে আর পড়তে না চেয়ে প্রফেসর দাস সেখান থেকে সোজা বারের কাউন্টারে যান মিসেস পামেলার জন্য পিঙ্ক জিন আনতে। পামেলাকে ভীষণ অপ্রস্তুত দেখে মৌসুমী মুখে মজার হাসি নিয়ে বিদায় নেয়। সন্ধেবেলা হোটেলের বারে ঋষিকেশ সান্যাল সুধীরবাবুকে একা বসে মদ খেতে দেখেন। সান্যাল ধীরে ধীরে এসে তার পাশের চেয়ারে বসেন। সুধীরবাবু ততক্ষণে নেশায় চুর। তার চোখ দুটো করমচার মতো লাল হয়ে উঠেছে। তিনি আপন মনেই বলেন, পামেলা পামেলা মুক্তি চাইলেই সে মুক্তি পাবে না। আমি তার আগের স্বামীদের মতো তো গর্ধব নই। সে সব সময় আমার স্ত্রী হয়েই থাকবে। কেউ তাতে ভাগ বসাতে পারবে না, কখনোই না। এরপর আরো 2 পেগ নিট হুইস্কি গলায় ঢেলে তিনি উঠে টলতে টলতে বার থেকে বেরিয়ে সমুদ্র তটের দিকে যান। সে সময় বাইরে হালকা বৃষ্টি এবং মেঘ গর্জন করছে। সান্যালও ওই অবস্থায় তাকে একা যেতে দেখে পেছন পেছন যান যাতে কোনো বিপদ না ঘটে। মদ্যপ অবস্থাতেও সুধীর বেশ তাড়াতাড়ি হাঁটতে থাকেন। খানিকটা যাবার পর অন্ধকারের মধ্যে এক ছায়ামূর্তি দেখতে পান সান্যাল। সেই ছায়ামূর্তি এগিয়ে এসে সুধীরবাবুকে জড়িয়ে ধরে। সুধীরবাবুও তাকে বেশ আবেগঘনভাবে আলিঙ্গনবদ্ধ করে নেন। বুঝতে ভুল হয় না সেটা একটা নারী মূর্তি। এই সময় খুব তীব্রভাবে বিদ্যুৎ চমকে উঠে সমুদ্র তট আলোকিত করে তোলে। এক মুহূর্তের জন্য সবটুকু অন্ধকার কেটে যায়। তারপর 2 ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে যায়। সান্যাল মুখে একটা নতুন কিছু পাবার এবং মজার হাসি নিয়ে হোটেলে ফিরে আসেন। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে মৌসুমী এবং অর্পিতা ছাড়া আর কারোর সাথে দেখা হয় না সান্যালের। অর্পিতা খানিক মজা করে বলে, কি গোয়েন্দা সাহেব, প্রেম রহস্যের সমাধান কিছু খুঁজে পেলেন? ঋষিকেশ সান্যাল বেশ গম্ভীরভাবে বললেন, সমাধান না পেলেও নতুন প্রেমের সন্ধান পেয়েছি। আরে বাবা, তা এবারও কি ত্রিকোণ না চতুষ্কোণ? সে তো আপনি ভালো বলতে পারবেন। কাল সমুদ্র তীরে আপনিও তো ছিলেন। কি বলতে চাইছেন আপনি? একটু বিরক্তির স্বরে বলে অর্পিতা। সুধীরবাবুকে তো আপনি বেশ পছন্দ করেন, তাই না? কাল ওনাকে নিশ্চিত ভালো করেই সান্ত্বনা দিয়েছেন। এবার অর্পিতা ও মৌসুমী একে অপরের দিকে তাকিয়ে খানিক হেসে ওঠে। মৌসুমী বলে, গোয়েন্দা সাহেব, আপনার একটি নজর এড়িয়ে ফেলতে পেরেছে কিন্তু একটা প্রেম। আমাদের পুরুষদের প্রতি বিশেষ আকর্ষণ নেই। নারী পুরুষদের প্রেম বিবাদ দেখলে আমাদের হাসি পায়, অদ্ভুত লাগে। কি ভীষণ জটিলতা তাতে। আমি এবং অর্পিতা একে অপরের সাথে বেশ ভালোই আছি। আশা করি এরপর আপনি বাজে সময় নষ্ট করবেন না আমাদের নিয়ে ভেবে। অর্পিতা খানিক সুর নরম করে বলে, গোয়েন্দা সাহেব, আমি সাংবাদিক, তাই আমারও নজরে কিছু কিছু পড়ে। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতেই পারি প্রয়োজনে। খানিক ভেবে সান্যাল বলেন, আপনি আমার সাথে একটু বেরোতে পারবেন?
শহরে যেতাম। নিশ্চয়ই। আচ্ছা, ওদের পুরো ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে না আপনার? ওদের বিষয়ে জানাটা জরুরি। অনুমানের ওপর ভিত্তি করে কিছুই করা যায় না। তার মানে আপনি কিছু অনুমান করেছেন নিশ্চিত? ওদের ব্যক্তিগত ব্যাপারে আপনি কতটুকু জানতে পেরেছেন? এখনো অনুমান, তবে আমার চিন্তাধারার ছায়া বোধহয় অন্যদের মনে প্রভাব ফেলেছে। খুন? আমি এই অনুমানের সঙ্গে একমত হতে পারছি না মিস্টার সান্যাল। ইতিমধ্যে মিস্টার কর্মকার এসে উপস্থিত হয়েছেন। তিনি বললেন, গুড মর্নিং এভরিওয়ান। আপনারা কোথাও যাচ্ছেন? আমি যাচ্ছি, কাছে একটা ছোট টিলা আছে, নাম সাইলেন্স হিল। তাতে কিছু বেশ বিরল গাছ আছে, তারই খুঁজে যাচ্ছি। ওই টিলার ওপর থেকে সমুদ্র দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। একটা ভিউ পয়েন্টও আছে। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমার সাথে। অর্পিতা আর মিস্টার সান্যাল শহরে যাচ্ছেন কিছু জিনিস কিনতে। আপত্তি না থাকলে আমি একা আসতে পারি আপনার সাথে? অলরাইট মাই লেডি, আপত্তি কেন হবে? মৌসুমী ও মিস্টার কর্মকার তাদের পথে চলে যান। অর্পিতা ও সান্যাল হোটেলের রিসেপশনে গিয়ে গাড়ির জন্য যোগাযোগ করে। ঋষিকেশ সান্যাল বীরজুকে ড্রাইভার হিসেবে দেবার জন্য অনুরোধ করে। খানিক বাদে বীরজু গাড়ি নিয়ে এলে তারাও বেরিয়ে পড়েন। সেদিন সন্ধ্যায় হোটেলের লনে সুধীরবাবু প্রফেসর দাসের উপর ভীষণ রেগে যান। চিৎকার করে কথা বলতে থাকেন। সুধীরবাবুর সেই চিৎকার হোটেলের সকলে শুনতে পায়। তিনি রণচণ্ডী মূর্তি ধারণ করে বলতে থাকেন, আপনাদের হাব ভাব মোটেই ভালো লাগছে না প্রফেসর। আপনি ও আমার স্ত্রী যদি ভেবে থাকেন যে আমার চোখ এড়িয়ে ফুর্তি করবেন, তাহলে বড্ড ভুল করছেন। সময় থাকতে আপনাকে সাবধান করে দিচ্ছি প্রফেসর। আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী আমারই হয়ে থাকবে। অন্য কারোর অনধিকার প্রবেশ আমি বিন্দুমাত্র সহ্য করব না। তারপর সুধীরবাবু বড় বড় পা ফেলে হোটেলের ভিতরে চলে যান। ডিনার টেবিলে বসে সান্যাল, মৌসুমী, অর্পিতা এবং মিস্টার কর্মকার গল্প করছিলেন। মিস্টার কর্মকার বলছিলেন বিভিন্ন গাছগাছালির কিসের কেমন উপকারিতা, আবার কোনো কোনো গাছের পাতা, ফল বা নির্যাস থেকে কেমন বিষক্রিয়া হতে পারে। এই সাইলেন্স হিলেও সেই রকম গাছ আছে যার ফুলের রেণু বিষাক্ত। এইসব কথাই হচ্ছিল। মিসেস দাস একাই টেবিলের একপাশে বসে চুপচাপ ডিনার করছিলেন। মৌসুমী তার সাথে কথা বলতে চেষ্টা করলেও তিনি বিশেষ উত্তর দিলেন না। খানিক বাদে তিনি উঠে ভিতরে চলে গেলেন। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই তিনি প্রায় ঊর্ধ্বশ্বাসে ভিতর থেকে এসে ডাইনিং এরিয়া পার করে লনের দিকে চলে গেলেন। সান্যাল তার সাথে কথা বলার জন্য গিয়ে দেখলেন তিনি মুখে হাত চাপা দিয়ে মাথা নিচু করে বসে আছেন। পরিস্থিতি গম্ভীর বুঝে তিনি তাকে বিব্রত না করে চলে আসা শ্রেয় মনে করলেন। যে যার ঘরে চলে গেলেও ঋষিকেশ সান্যাল সমুদ্রের ধারে গেলেন। একটা সিগারেট মুখে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সমুদ্রের তাণ্ডব লীলা দেখতে লাগলেন। পরদিন সকালে ঋষিকেশ সান্যাল একাই বেরিয়ে গেলেন মিস্টার কর্মকারের বলা সেই সাইলেন্স হিলে ঘুরতে। ওপরে উঠে ভিউ পয়েন্টের কাছে একটা গাছের কাছে এসে দাঁড়ালেন। সেখান থেকে নিচে সমুদ্র এবং তটভূমি দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। গাছের শুকনো ডালে নিজের ওভারকোটটা ঝুলিয়ে রেখে তিনি শান্তভাবে বসলেন গাছের নিচে। গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘটতে থাকা ঘটনা নিয়ে ভাবতে থাকলেন। হঠাৎ সামনের জঙ্গলের মধ্যে থেকে কিছুর একটা আওয়াজ এবং মানুষের কণ্ঠস্বর শুনতে পেলেন। দেখার জন্য তিনি ধীর পদক্ষেপে এগোতে শুরু করলেন খানিক গোপনে। হঠাৎ সামনের আগাছা জঙ্গলে ঢাকা পথ দিয়ে সীমা দেবীকে এক প্রকার ছুটে বেরিয়ে আসতে দেখা গেল। তার মুখখানা থমথমে, বেশ খানিক ভীত, যেন যে কোনো সময় কান্নায় ভেঙে পড়তে পারেন। সেই মুহূর্তে সান্যাল আরও কারো পায়ের শব্দ পেলেন। তিনি একটু বেরিয়ে এসে দেখলেন ওভারকোট পরা এক ব্যক্তি নিজে রাস্তার দিকে চলে গেল। সান্যাল আর আত্মগোপন করতে পারলেন না। সীমা দেবী তার সামনাসামনি এসে দাঁড়ালেন। কান্না ভেজা স্বরে বলে উঠলেন, আমায় একটু সাহায্য করুন মিস্টার সান্যাল। আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। কখন কি করে বসবো, কোথায় যাব, তার কিছুই বুঝতে পারছি না। আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। সাহায্য করুন আমায় একটু। তারপর সীমা দেবী দুহাতে নিজের মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন। খানিক বাদে নিজেকে সংযত করে সান্যালের দিকে তাকিয়ে চমকে ওঠেন।
তার মুখখানা একটা অজানা আতঙ্কে ছেয়ে যায়। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে বড় বড় চোখ করে বলেন, আপনি আপনি আমার দিকে ওভাবে তাকাচ্ছেন কেন মিস্টার সান্যাল? আমি কি কোনো দোষ করেছি? সান্যাল স্বভাব সুলভ গাম্ভীর্য বজায় রেখে বললেন, আপনি কি সত্যিই আমার সাহায্য চান মিসেস দাস? সীমাদেবী এবার আমতা আমতা করে বলতে থাকেন, হ্যাঁ, মানে নিশ্চয়ই আপনার সাহায্য আমার প্রয়োজন মিস্টার সান্যাল। ঋষিকেশ সান্যাল আরো তীক্ষ্ণভাবে সীমাদেবীর কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে থাকেন। আবারও আগের মতোই গম্ভীরভাবেই বলেন, আমার সাহায্য যদি চান তবে এক্ষুনি মিস্টার দাসকে নিয়ে এখান থেকে চলে যান। তা না হলে আপনাকে বাঁচাবার কোনো পথই আমার কাছে খোলা থাকছে না। আপনি চলে যান মিসেস দাস। সীমাদেবী অন্যমনস্কভাবে বললেন, কেন? না মানে কেন আমরা এখান থেকে চলে যাব? কেন, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় মিসেস দাস। তবে আপনি যদি আপনার জীবন বিশেষ মূল্যবান মনে করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে চলে যান। সীমাদেবী কাঁদতে কাঁদতে বললেন, আমি এখন কি করব কিছু ভেবে পাচ্ছি না। বিনয় আমার সঙ্গে আর শহরে ফিরে যেতে চায় না। ও এখন ওই ডাইনি পামেলার মায়াজালে আবদ্ধ। পামেলার ইচ্ছেই যে তার ইচ্ছে। এখন ও আর আমার কোনো কথাই শোনে না। পামেলা সম্বন্ধে কিছু বললেই ও খুব খুব খারাপভাবে রেগে যায়, রিয়্যাক্ট করে। এমনকি আমার গায়েও হাত তুলতে আসে। ওই মেয়েটার কথাতেই তো ওঠে আর বসে। পামেলা তার মনে এই ধারণাই সৃষ্টি করেছে যে মিস্টার দলুই তার উপর অকথ্য অত্যাচার করে, ওর মন বুঝতে চায় না। গতকাল রাতে তো সে আমাদের ঘরে আসে নিভৃতে বিনয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। আর তারপর ওর দেহের চাবুকের কালশিটে দাগগুলো বিনয়কে দেখায়। তাই বিনয় এক প্রকার ব্যস্তই হয়ে পড়েছে সুধীর বাবুর হাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব পামেলাকে উদ্ধার করার জন্য। সে আমাকে ডিভোর্স দিয়ে পামেলাকে বিয়ে করে তাকে সুখী করতে চায়। এর পরিসমাপ্তি যে কোথায় হবে আমি ভেবে পাচ্ছি না মিস্টার সান্যাল। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, জানেন, সব গোলমাল হয়ে যাচ্ছে। সান্যাল মুখে একটি সিগারেট নিয়ে এক মনে ভাটার টানে দূরে চলে যাওয়া শান্ত সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। সীমাদেবীর কথা শেষ হলে তিনি একবার তার চেহারার উপর চোখ বুলিয়ে আস্তে আস্তে বললেন, আমার মন্তব্য তো আগেই বলেছি মিসেস দাস। এই জায়গা ছেড়ে না গেলে আপনার সমস্যা কোনোদিনই মিটবে না, বরং আরো জটিল হবে। না না, তা কোনোভাবেই সম্ভব নয় মিস্টার সান্যাল। বিনয়কে ছেড়ে আমি কিছুতেই এখান থেকে যেতে পারবো না, কোনো মতেই না। সান্যাল গাছের ডালে ঝোলানো নিজের ওভারকোটটা আস্তে আস্তে নামিয়ে নিয়ে বললেন, তবে আমি দুঃখিত মিসেস দাস, আপনার এ ব্যাপারে আমার আর কিছুই করণীয় নেই। এই বলে তিনি সেই স্থান ত্যাগ করেন। যে পথ দিয়ে সীমাদেবী এসেছিলেন তিনি সেই পথ ধরলেন। বিকেলের দিকে সান্যাল এবং মৌসুমী সমুদ্রের ধারে পায়চারি করছিল। সমুদ্রের পাড়ে এক জায়গায় মিসেস পামেলার এক পাশে সুধীরবাবু এবং অন্য পাশে প্রফেসর দাস বসেছিলেন। সুধীরবাবু বেশ খানিক মদ খাবার জন্য কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। এই সুযোগে তিনি প্রফেসর দাসকে যা নয় তাই গালাগালি দিয়ে যাচ্ছিলেন। প্রফেসর দাসের মেজাজ শান্ত ছিল, ফলে সেরকম কোনো গণ্ডগোল হলো না। তবে পামেলা দুজনের এই অবস্থা দেখে বেশ আনন্দ পাচ্ছিল। তার হাবভাব রক্তপিশাচ বাঘিনীর মতো লাগছিল। এই অবস্থা দেখে মৌসুমী কিছুটা শঙ্কিত হয়ে ওঠে। সে সান্যালকে বলে, এ ব্যাপারে আপনি তো কিছু সাহায্য করতে পারেন গোয়েন্দা সাহেব। আমার চেষ্টার কোনো ত্রুটি হয়নি। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন জানি, কিন্তু যতটুকু জানি ততটুকুই করেছে। মিসেস দাসকে এখান ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে বলেছি। কথা বলতে বলতে তারা এগোতে লাগলেন। দেখলেন সীমাদেবী এসে প্রফেসর দাসকে ডেকে নিয়ে হোটেলের দিকে ফিরে চলেছেন। এই প্রথম দেখা গেল প্রফেসর দাস
বিনা বিবাদে তার সাথে চললেন। আর মিসেস পামেলা খানিকটা সুধীরবাবুর গা ঘেঁষে গিয়ে বসলেন তার লাস্যময়ী ভাব নিয়ে। এইসব দেখে মৌসুমী যেন আরো বিভ্রান্ত হয়ে পড়ল। সান্যাল তাকে নিয়ে হোটেলের লনে গিয়ে বসলেন। এই সময় অর্পিতা এসে তাদের যোগ দেয়। সেদিন ডিনারের সময় দেখা গেল সুধীরবাবু আর প্রফেসর দাসের মধ্যেকার গণ্ডগোল মিটে গেছে। দুজনে দুজনকে স্বাভাবিকভাবে নিচ্ছেন, ডিনার খেতে খেতে হাসি ঠাট্টাও করছেন। একসময় সীমাদেবী পামেলাকে ডেকে আন্তরিকতার সাথে বললেন, চলুন না, এই জ্যোৎস্না রাতে ফুরফুরে বাতাসে গাড়ি করে কোথাও বেরিয়ে আসি। পামেলাও সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্পিতার মৌসুমীও তাদের সঙ্গে যোগ দেয়। ফলে মহিলা বাহিনী হৈ হৈ করতে করতে গাড়ি করে রাতের সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়ে। সুধীরবাবু প্রফেসর দাসকে প্রস্তাব দেয় বিলিয়ার্ড খেলার জন্য। প্রফেসর দাস সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেন। দুজনেই বিলিয়ার্ড খেলতে যান। সান্যাল এবং কর্মকার লনে বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকেন। একসময় সুধীরবাবু এবং প্রফেসর দাস খেলা শেষ করে হোটেলের লনে এসে তাদের গল্পে যোগ দেন। সুধীরবাবুকে এই প্রথম আজ হাসি খুশি দেখায়। তিনি হাসতে হাসতে প্রফেসর দাসের খেলার প্রশংসা করেন। প্রফেসর দাস একটু লজ্জিত হয়ে বলেন, এ আর এমন কি, আপনি অভ্যাস করলে এর চেয়েও ভালো খেলতে পারবেন। এবার বলুন, আপনার জন্য কি ড্রিঙ্ক আনবো? সুধীরবাবু প্রফেসর দাসকে ধন্যবাদ জানিয়ে একটা পিঙ্ক জিন আনতে অনুরোধ করেন। প্রফেসর দাস সান্যাল ও কর্মকারের জন্য কি পানীয় আনা যায় জানতে যান। কর্মকার হুইস্কি এবং সান্যাল বিয়ার আনার অনুরোধ করেন। প্রফেসর দাস সকলের জন্য ড্রিঙ্কস নিয়ে ফিরে আসেন। সুধীরবাবু সেদিন সকলের সঙ্গে কথা বলে আসর জমাতে চান। ঘণ্টাখানেক বাদে মহিলা বাহিনী রাতের শোভা দেখে হৈ হৈ করে হোটেলে ফিরে আসে। পামেলা ফিরে এসে তার ক্লান্ত শরীরটা সুধীরবাবুর পাশে একটা চেয়ারে এলিয়ে দিয়ে আদুরে সুরে বলে, আজকের বেড়ানোটা যে কি দুর্দান্ত হয়েছে তা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, কাল যদি এমন আবহাওয়া থাকে তবে সবাই একসাথে বেড়াতে যাব, সকলে মিলে বেশ হৈ হৈ করা যাবে। সুধীরবাবু স্নেহের সঙ্গে পামেলার দিকে তাকিয়ে বলেন, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এখন নিশ্চয়ই তোমার গলা ভেজানো দরকার। আমার জন্য একটা পিঙ্ক জিন এনো ডার্লিং। সুধীরবাবু বাকি মহিলাদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকান। মৌসুমী ও অর্পিতা তাদের ইচ্ছে জানিয়ে দেয়। মিস্টার কর্মকার তাদের জন্য পানীয় আনতে যান। সুধীরবাবু হঠাৎ পামেলাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, প্রফেসর দাসের আনা পিঙ্ক জিনের গ্লাসে আমি চুমুক দিতেই ভুলে গেছিলাম মিস্টার কর্মকারের গল্প শুনতে শুনতে। তুমি বরং এটা নিয়ে নাও পামেলা। আমি আমার জন্য আরেকটা নিয়ে আসছি। তাছাড়া মিসেস দাস কি নেবেন তা তো এখনো বলেননি। সীমাদেবী তার স্বামীর সাহায্যে নিজের কোট খুলতে ব্যস্ত ছিলেন। কোট খোলা হলে বলেন, শোনো না, আমার জন্য প্লিজ একটা অরেঞ্জ জুস এনো। সীমাদেবী প্রফেসর দাসের পাশের চেয়ারে বসে উৎফুল্ল হয়ে বলেন, আজকের রাতের বেড়ানোটা না সত্যি বেশ ভালো হয়েছে। সকালে একসঙ্গে গেলে আরও বেশি আনন্দ হতো, তাই না বলো? এইসব কথার মধ্যেই পামেলা জিনের গ্লাস এক চুমুকে শেষ করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, বাঁচা গেল। পিঙ্ক জিনের জন্য আমার মনটা চঞ্চল হয়ে উঠেছিল। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রফেসর দাস পকেট থেকে সিগারেট কেস বের করে একটা সিগারেট পামেলার দিকে বাড়িয়ে দিতে চান। পামেলাকে দেখে তিনি চমকে চিৎকার করে বলে ওঠেন, পামেলা, আপনার কি হয়েছে? ইতিমধ্যে পামেলা নিজের হাত দিয়ে নিজের বুক খিমচে ধরেছে। ঠোঁটজোড়া অস্বাভাবিক নীল হয়ে উঠেছে। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। শ্বাস নেবার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে। অস্ফুট স্বরে শুধু বলে, আমার শরীরে এরকম যন্ত্রণা হচ্ছে। এই সময় সুধীরবাবু ফিরে আসেন। পামেলা শুধু চোখ বড় বড় করে অতি কষ্টে বলে, জিনের স্বাদ ভালো ছিল না। তারপর থেকে আমার দেহের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি।
পিঙ্ক জিনের কথা শুনে এক লাফে সুধীরবাবু প্রফেসর দাসের সামনে এসে দাঁড়ান। তার কাঁধ ধরে জোর করে ঝাঁকিয়ে বলেন, ড্রিঙ্কে কি মিশিয়েছিলেন প্রফেসর দাস? ওই পেগটা আপনি আমার খাবার জন্য বার থেকে এনেছিলেন। এতক্ষণ প্রফেসর দাস ভীত সন্ত্রস্তভাবে পামেলার অসুস্থ দেহটার দিকে তাকিয়েছিলেন। ভয়ে তার মুখখানা একেবারে সাদা হয়ে উঠল। সুধীরবাবুর প্রশ্নে তিনি আমতা আমতা করতে থাকেন, সঠিকভাবে কিচ্ছু বলতে পারেন না। ভয়ে তিনি বাকরুদ্ধ হয়ে যান। যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকে পামেলার দেহটা। আস্তে আস্তে সোফা থেকে সে মাটিতে লুটিয়ে পড়ে। দেহটা প্রায় স্থির হয়ে আসে। এই অবস্থায় মিস্টার কর্মকার ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে হোটেলের রিসেপশনের দিকে ছুটে যান। কিন্তু ডাক্তার আসার আগেই পামেলা ইহলোক ত্যাগ করে। সুধীরবাবু দু হাতে প্রফেসর দাসের কলার চেপে ধরেন। রাগে তার মুখখানা বিভৎস হয়ে ওঠে। তাকে ভীষণ জোরে ঝাঁকুনি দিয়ে আক্রোশের সঙ্গে বলে ওঠেন, ব্যাপারটা কি প্রফেসর দাস? হ্যাঁ, ওই ড্রিঙ্কটা আপনি আমার জন্য হোটেলের বার কাউন্টার থেকে এনেছিলেন, তাই না? হ্যাঁ, আমি এনেছিলাম। আমতা আমতা করে প্রফেসর দাস কোনো রকমে এই কটা কথা উচ্চারণ করেন। তাহলে ওই ড্রিঙ্কে আপনি কি মিশিয়েছিলেন? আপনি আমায় মারতে চেয়েছিলেন? না না মানে না মানে কখনোই। সুধীরবাবু তাকে এক ধাক্কায় সোফার উপরে ফেলে দেন। ইতিমধ্যে হোটেলের অন্যান্যরা ছুটে আসে। খানিক বাদে পুলিশ এসে হাজির হয়। প্রফেসর দাসকে সার্চ করলে তার পকেট থেকে একটি রুমালের মোড়কে কিছু দানা দানা জিনিস পাওয়া যায়, যা এক ঝলক দেখে মিস্টার কর্মকার বলে ওঠেন, এই যে বিষাক্ত ফুলের রেণু, এই কি করে সম্ভব? প্রফেসর দাসকে অ্যারেস্ট করা হয়। তার বিচারের ভার পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়। পরের দিন সকালে সমুদ্রের ধারে হোটেলের কাউকেই দেখা যায় না। গোয়েন্দা ঋষিকেশ সান্যালকে একা চিন্তিত মুখে পায়চারি করতে দেখে মৌসুমী। সে একরকম জোর করে তাকে হোটেলের লনে নিয়ে আসে। সেখানে অর্পিতাও খানিক চিন্তিতভাবেই বসেছিল। শ্বাসরুদ্ধ কণ্ঠে অর্পিতা বলে, কি জঘন্য ব্যাপারটা ঘটলো বলুন তো। এখানে যে এরকম খোলামেলা ভাবে একজন খুন হতে পারে, সে কথা সেদিনও আমি বুঝতে পারিনি। আমি পেরেছিলাম মিস অর্পিতা। ঋষিকেশ সান্যাল সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে আপন মনে বলে ওঠেন। মৌসুমী প্রায় ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি আগে জানতেন যে এরকম একটা খুন হবে? এবারও ঋষিকেশ সান্যাল যান্ত্রিকের মতো মাথা নেড়ে সম্মতি জানান। অর্পিতা উত্তেজনায় মাটিতে পা ঠুকে বলে, আমরা দেরি করে ফেললাম। সেই দিনই যদি সব তথ্য পাওয়া যেত তাহলে হয়তো। আপনি জেনেও প্রতিকারের ব্যবস্থা করেননি কেন? আপনাকেই পুলিশে দেওয়া উচিত। আপনার কঠিন শাস্তি হওয়া উচিত। কেন মিস মৌসুমী? কেননা আগে জেনেও আপনি এ বিষয়ে অন্যকে সচেতন করেননি। না না মৌসুমী, তা সম্ভব ছিল না। কিন্তু কেন? ঠিক এই সময় হোটেলের ম্যানেজার এসে ঋষিকেশ সান্যালকে তার নামে আসা একটি খাম দেয়। সেই খাম খুলে তাতে থাকা কাগজপত্র দেখতে দেখতে সান্যালের চোখ মুখ বদলে যেতে থাকে। হতাশ ভাব দূর হয়ে উৎফুল্লতা ফুটে উঠতে থাকে। সব দেখার পর এক লাফে দাঁড়িয়ে উঠে তিনি অর্পিতাকে বলেন, আমার অনুমান ভুল ছিল না, শুধু একটু দেরি হয়ে গেল। থ্যাংক ইউ মিস অর্পিতা, আপনার সাহায্য ছাড়া এ সম্ভব ছিল না। আমি এক্ষুনি আসছি। এই বলে তিনি দ্রুত গতিতে বেরিয়ে গেলেন। যাবার সময় হোটেলের ম্যানেজারকে বলে গেলেন যেন হোটেল থেকে কেউ বেরোতে না পারে সেদিকে নজর রাখতে। সান্যালের এই ব্যবহারে মৌসুমী কিছুই বুঝতে পারল না। অর্পিতা খানিক আন্দাজ করতে পারলেও তার কাছেও শব্দ পরিষ্কার নয়। সুতরাং ঋষিকেশ সান্যালের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ঘণ্টাখানেকের মধ্যেই ঋষিকেশ সান্যাল ফিরে এলেন। তার সাথে স্থানীয় পুলিশ কর্তা ও কিছু কনস্টেবল। হোটেলের ম্যানেজারকে তিনি বললেন সকলকে হোটেলের লনে একত্রিত হতে বলতে। অর্পিতা আর মৌসুমী সকাল থেকে সেখানে ছিল। একে একে সুধীরবাবু, সীমা দেবী এবং মিস্টার কর্মকার এসে হাজির হলেন। সকলে আসতে সান্যাল বললেন, আপনাদের সকলকে এত সকালে এইভাবে এখানে ডেকে পাঠানোর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কোনো উপায় নেই। সুধীরবাবু একটু বিরক্ত হয়ে বললেন, মিস্টার সান্যাল, আপনার যা বলার আপনি একটু তাড়াতাড়ি বলুন। কালকের পর থেকে আমার সকলের সাথে কথা বলবার কোনো মানসিকতাই নেই। প্রায় সাথে সাথেই সীমা দেবীও বলে উঠলেন, আমার শরীরটা না ঠিক ভালো নেই, আমার একটু বিশ্রাম প্রয়োজন।
আমি যা বলতে চলেছি তা শুনে আপনার শরীর ও মন দুই ভালো হয়ে যাবে মিসেস দাস। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনার স্বামী প্রফেসর বিনয় দাস হলেন নির্দোষ, তিনি খুন করেননি। মৌসুমী এবার উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, তবে আসল খুনি কে? বিষের মোড়ক তো ওনার কোটের পকেট থেকেই পাওয়া যায়। ঠিকই বলেছেন, তবে সেই মোড়ক তার অজান্তেই তার পকেটে রেখে দেওয়া হয়। তার মানে? অবাক হয়ে বলেন মিস্টার কর্মকার, আপনারা সকলে প্রথম থেকেই একটু ভুল করছেন। এই ঘটনার আসল নায়ক হলেন সুধীরবাবু। এই কথা শোনা মাত্র ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন সুধীরবাবু। তিনি চিৎকার করে উঠে বলেন, হাউ ডিয়ার ইউ আর! আমাকেই মারার চেষ্টা হয়েছিল, আমার সৌভাগ্য যে আমি ওখান থেকে বেঁচে ফিরে আসি, আর আপনি আমাকেই খুনি বলছেন? সুধীরবাবু, আপনি একটু শান্ত হয়ে বসুন, এখনো অনেক কথা বাকি। সান্যাল সাহেব সকলের উদ্দেশ্যে বলেন, প্রফেসর দাস আসল হত্যাকারী নন, খুনটা করেছেন সুধীরবাবু। তিনি আগে থেকে বিষের মোড়কটা নিয়ে প্রস্তুত হয়েছিলেন। প্রফেসর দাস যে ড্রিঙ্ক সুধীরবাবুর জন্য এনেছিলেন, সুধীরবাবু সেটা পান না করে মিসেস পামেলার ফেরার অপেক্ষা করছিলেন। সুধীরবাবু তার স্ত্রীর স্বভাব জানতেন, সে যে ফিরেই এক পেক পিঙ্ক জিনের জন্য ব্যস্ত হয়ে উঠবে তা তিনি ভালো করেই জানতেন। তাই পূর্ব পরিকল্পনা অনুসারে সুধীরবাবু প্রফেসর দাসকে দিয়ে ড্রিঙ্কটি আনিয়ে রাখেন। মহিলারা যখন ঘুরে ফেরেন তখন সকলের দৃষ্টি ছিল তাদের ওপর, আর সেই সুযোগে সুধীরবাবু ড্রিঙ্কে বিষ মিশিয়ে দেন এবং তারপর সেই জিনের পেগ স্ত্রীর দিকে এগিয়ে দেন। তাই যদি হয় তবে বিষের মোড়ক সুধীরবাবুর কাছে না থেকে প্রফেসর দাসের কাছ থেকে কেন পাওয়া গেল? তা ঠিক। হোটেলের সকলে যখন মিসেস পামেলার এভাবে মৃত্যু নিয়ে ব্যস্ত হয়ে ওঠে এবং প্রফেসর দাস সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে পড়েন, ঠিক সেই সময় সুধীরবাবু কায়দা করে বিষের মোড়কটা প্রফেসরের পকেটে চালান করে দেন। এবং সেই কারণেই প্রফেসর দাসের পকেট থেকে পুলিশ সেই মোড়কটা পেলেও তাতে তার হাতের ছাপ পাননি। মিথ্যে কথা! আপনি প্রমাণ করতে পারবেন এসব অভিযোগ? গর্জে ওঠেন সুধীরবাবু। কিন্তু তাতে মিস্টার দোলের কি লাভ হলো? লাভ, অনেক অনেক লাভ। মিসেস পামেলার স্বভাবের কারণে বহুদিন ধরেই সুধীরবাবু মানসিক অশান্তিতে ভুগছিলেন, তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন। কিন্তু পামেলার অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তি ছেড়ে চলে যেতে মন চাইছিল না সুধীরবাবুর। এরই মধ্যে সুধীরবাবুর সঙ্গে এমন একজন মহিলার দেখা হয় যার সঙ্গে আগেও সুধীরবাবুর চেনাশোনা ছিল। শুধু তাই নয়, একসময় তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর ছিল। ওই মহিলাটিও সুধীরবাবুকে পামেলার হত্যাকাণ্ড ঘটাতে সহায়তা করে। মহিলা? অবাক হয়ে উপস্থিত সকল মহিলার দিকে তাকান মিস্টার কর্মকার। ইয়েস, আগে হ্যাঁ, একজন মহিলা এই সম্পূর্ণ ঘটনার সাথে জড়িত। সেই মহিলাটি কে? অনেকক্ষণের নীরবতা ভেঙে এবার বলে ওঠেন সীমা দেবী। আগে সেই মহিলাটি হলেন আপনি, মিসেস সীমা দাস। সীমা দেবী তার এতদিনের শান্ত রূপ এক লহমায় খসিয়ে ফেলে হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলেন, মিথ্যে কথা, এই সব একদম মিথ্যে কথা। আপনি আপনি টাকার লোভে এইসব বলছেন, তাই না? কত টাকা চান? কত টাকা চান বলুন আমাকে। আমি আমি দিচ্ছি আপনাকে সেই টাকা। কত টাকা চান? ঋষিকেশ সান্যাল তাকে শান্ত হয়ে বসতে অনুরোধ করেন। তার উত্তেজনা দেখে মহিলা পুলিশ কনস্টেবল তার পাশে এসে তাকে জোর করে বসিয়ে দেয়। সুধীরবাবু দুই হাত দিয়ে মুখ ঢেকে মাথা নিচু করে বসে থাকেন। এবার অর্পিতা বলে, আপনি শুরু থেকে সবটা বললে আমাদের একটু বুঝতে সুবিধা হয় গোয়েন্দা সাহেব। ঋষিকেশ সান্যাল বলতে থাকেন, মিসেস দাস প্রফেসর দাসকে বিয়ে করে মোটেই সুখী ছিলেন না। মিসেস দাস ও সুধীরবাবু একই কলেজের স্টুডেন্ট ছিলেন, তারা একসাথে পড়াশোনা করতেন এবং তাদের মধ্যে প্রেম হয়। সুধীরবাবু নিচু জাতের ছিলেন আর মিসেস দাসের পরিবার ছিল সম্ভ্রান্ত, তাই মিসেস দাসের বাড়ি থেকে তাদের প্রেম সম্মতি পায় না, আর তারাও বাড়ির বিরুদ্ধে যেতে পারেন না। মিসেস দাসের বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় প্রফেসর দাসের সঙ্গে, কিন্তু তিনি কখনোই তার পুরনো প্রেমকে ভুলতে পারেননি। বেশ কিছুদিন আগে হঠাৎ করে
তাদের আবার যোগাযোগ হয় এবং দুজনের বিবাহিত জীবনে সুখ না থাকায় তাদের মধ্যে পুরনো সম্পর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। আপনি যা যা বলছেন সেই সব কিছুর প্রমাণ আপনার কাছে আছে মিস্টার সান্যাল? আবারও চিৎকার করে ওঠেন সীমা দেবী। যেদিন আপনার স্বামী মিসেস পামেলাকে নিয়ে একা পুরনো শহর ঘুরতে গেছিল, সেদিন রাতের অন্ধকারে সমুদ্র তীরে সুধীরবাবুর সাথে আমি আপনাকে দেখি। আপনাদের অন্তরঙ্গতা আমার মনে প্রশ্ন তোলে আপনাদের পূর্ব পরিচিতি নিয়ে। গোয়েন্দা হবার সুবাদে হোটেল থেকে আপনাদের পরিচয়পত্র পেতে আমার বিশেষ অসুবিধা হয় না। শহরে গিয়ে মিসেস অর্পিতার যোগাযোগ কাজে লাগিয়ে বাকি তথ্য পেতে আমার একটু সময় লেগে যায়, বাট থ্যাংক ইউ মিস অর্পিতা। ইউ আর ওয়েলকাম। ঋষিকেশ সান্যাল একটা সিগারেট বের করে ঠোঁটের গোড়ায় ধরে বলেন, সুধীরবাবু, আপনার লাইটারটা একটু পেতে পারি? সুধীরবাবু তার পকেট খুঁজে লাইটার না পেয়ে বলেন, বোধহয় ঘরে আছে। সান্যাল তার পকেট থেকে সুধীরবাবুর লাইটারটা বের করে তার সামনে থাকা টেবিলের উপর রেখে বলেন, কাল অসাবধানে এটা সাইলেন্সেলের ঝোপের মধ্যে পড়ে গেছিল। সুধীরবাবু আবারও আগের মতো মাথা নিচু করে বসে থাকেন। সান্যাল মিস্টার কর্মকারকে উদ্দেশ্য করে বলেন, আর আপনিও অজান্তেই এনাদের সাহায্য করে ফেলেছেন। মিস্টার কর্মকার তো প্রায় আকাশ থেকে পড়েন। অবাক হয়ে তিনি বলেন, আমি মানে কিভাবে? সেদিন সাইলেন্স হিলে বিষ ফুলের যে কথা আপনি আমাদের বলেছিলেন, সেই তথ্য এনাদের কাজে লেগে যায়। পরদিন মিসেস দাস আর সুধীরবাবু সেই বিষ ফুলের রেণু আনতে যান, যা অ্যালকোহলের সাথে মিশে গিয়ে শরীরে বিষক্রিয়া তৈরি করে এবং 5-10 মিনিটে মানুষের মৃত্যু হয়। সেদিন ওখানে আমার মিসেস দাসের সঙ্গে দেখা হয় এবং আরেকজনের মুখ না দেখলেও পিছন থেকে আমি তাকে দেখি এবং আমার মনে সন্দেহ ছিল যে উনি সুধীরবাবু। যে পথে তিনি ফেরেন সেখানে আগের দিনের বৃষ্টির কারণে পায়ের ছাপ দেখে সন্দেহ আরও দৃঢ় হয় এবং পরে এই লাইটার আরও নিশ্চিত করে তার উপস্থিতি। কিন্তু সে ফুল চেনা বা তার ব্যবহার করা তো সকলের পক্ষে সম্ভব নয়। তার জন্য গাছ চিনতে হয়। আপনি ভুলে যাচ্ছেন সুধীরবাবু একজন ফরেস্ট অফিসার এবং এনারা দুজন কলেজে বোটানি নিয়ে পড়েছেন। কি বিভৎস! প্রফেসর দাসের ভালো মানুষের সুযোগ নেন মিসেস দাস আর সুধীরবাবু। তারা মিসেস পামেলার স্বভাব সম্পর্কে অবগত ছিলেন। আগে থেকে পরিকল্পনা করে তারা এখানে বেড়াতে আসেন। পামেলাকে টোপ হিসেবে ব্যবহার করেন। মিসেস দাসের বিষাদ কোমল মুখশ্রী সুধীরবাবুকে আড়াল করে। সকলের দৃষ্টি গিয়ে পড়ে প্রফেসর দাসের উপর। নিজের স্বামীকে মৃত্যুর পথে ঠেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা হয় না মিসেস দাসের, অনুশোচনাও জাগে না। বিষের মোড়কের রুমালটি ছিল মিসেস দাসের। ওটি পরীক্ষা করলে সুধীরবাবুর হাতের ছাপ পাওয়া যাবে। আর বাকি সব প্রমাণ আমি পুলিশের কাছে জমা করে দিয়েছি। এতটা বলে ঋষিকেশ সান্যাল থামলেন। পুলিশ কর্তা তাকে ধন্যবাদ জানিয়ে সীমা দেবী ও সুধীরবাবুকে গ্রেপ্তার করে সেখান থেকে বিদায় নিলেন। এরপর আর কেউ কোনো কথা বলতে পারল না। বিকেলে প্রফেসর দাস ফিরে এসে ব্যক্তিগতভাবে ঋষিকেশ সান্যালকে তার ঘরে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলেন। তারপর তাকে সমুদ্রের ধারে একা চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সমুদ্রের জল বারবার তার পা ছুঁয়ে ফিরে চলে যাচ্ছে, যেন তার জীবনের সব বিষণ্ণতা কালিমা একটু একটু করে মুছে দিয়ে যাচ্ছে। পরদিন সকালে ঋষিকেশ সান্যাল তার ছুটি শেষ করে শহরে ফিরে গেল। শুনছিলেন অরুণিতা ব্যানার্জির কলমে নিঃশব্দ ঘাতক। আজকের মতো গল্পের দুপুর গল্পের আড্ডা এখানেই শেষ। আবারও আগামী রবিবার ঠিক দুপুর 1টায় আমরা হাজির হব দ্য ডার্ক হর্সেস গল্পের দুপুর গল্পের আড্ডায়। আমাদের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।